যখন কোনো দেশে গণ অভ্যুত্থান ঘটে তখন সবার লক্ষ্য থাকে এক, তখন সবার উদ্দেশ্য থাকে এক, তখন সবার স্বপ্ন ও চাওয়া পাওয়া থাকে এক। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্দিষ্ট একটা শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সবাই এক হয়ে নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে লড়াই করে, হাসতে হাসতে নিজের জীবনকে উৎসর্গ করে। তখন সবার লক্ষ্য একটাই থাকে, স্বৈর শাসক বা দুর্নীতিগ্রস্ত সরকারকে হটানো। কিন্তু যখন তারা সফল হয় তখন পরবর্তী ধাপে কি হবে এ বিষয়ে সবার মধ্যে মতভেদ তৈরি হয়। অনেকেই মনে করে তারা সবচেয়ে বেশি অবদান রেখেছে, তাই তাদের নেতৃত্ব দেওয়া উচিত। কেউ চায় সমাজতন্ত্র, কেউ চায় গণতন্ত্র, আবার কেউ চায় ধর্মভিত্তিক শাসন। ফলে অভ্যন্তরীণ নানা রকম দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া ক্ষমতা ভাগাভাগির সময় যদি স্বচ্ছতা না থাকে, তাহলে এক পক্ষ মনে করে তারা বঞ্চিত হয়েছে, অন্য পক্ষ মনে করে তাদের উপেক্ষা করা হচ্ছে, কেউ বা আবার দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। এই হতাশা ও ষড়যন্ত্রের কারণে দলীয় কোন্দল শুরু হয়, যা ধীরে ধীরে বড় সংঘর্ষে রূপ নেয়। অনেক সময় দেখা যায় বিপ্লবের সময় যারা বন্ধু ছিল, ক্ষমতা পাওয়ার পর তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যায়। বিদেশি শক্তিগুলোও এই ভাঙ্গনকে আরও বাড়িয়ে তোলে। তারা চায় না যে নতুন সরকার শক্তিশালী হোক, তাই তারা গোপনে এক পক্ষকে সমর্থন দেয়, আরেক পক্ষকে উস্কে দেয়। তাছাড়া পুরনো শাসকেরা যারা ক্ষমতা হারিয়েছে তারাও ষড়যন্ত্র করতে শুরু করে। তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। অর্থনৈতিক সংকট একটি বড় কারণ। গণ অভ্যুত্থানের পরপরই দেশের অবস্থা অনেক সময় নাজুক হয়ে যায়। কর্মসংস্থান কমে যায়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, ব্যবসা বাণিজ্যে ধস নেমে আসে। তখন সাধারণ জনগণ হতাশ হয়ে নতুন নেতৃত্বের ওপর থেকে আস্থা হারাতে শুরু করে। তখন অনেকেই মনে করে তারা যে পরিবর্তন চেয়েছিল তা আসলেই আসেনি। ফলে অভ্যন্তরীণ ভাঙ্গন আরও তীব্র হয়ে ওঠে। তাই একটি বিপ্লব তখনই সফল হয় যখন তা শুধু শাসক পরিবর্তন নয়, বরং একটি নতুন স্থিতিশীল ব্যবস্থার জন্ম দেয়। আর এটি সম্ভব হয় যদি বিপ্লবী দলগুলোর মধ্যে ঐক্য বজায় থাকে। সবার জন্য একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করতে হবে। বিপ্লবের সময় সবাই এক হয়ে লড়াই করে, কিন্তু পরবর্তী পরিকল্পনা যদি স্পষ্ট না থাকে তাহলে বিভক্তি তৈরি হবে। তাই শুরু থেকেই নির্ধারণ করতে হবে নতুন সরকার কেমন হবে, তার দায়িত্ব কী থাকবে, কিভাবে দেশ পরিচালিত হবে। তাছাড়া ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। যদি মনে করা হয় এক পক্ষ বেশি ক্ষমতা পাচ্ছে আর অন্যরা অবহেলিত হচ্ছে, তাহলে ক্ষোভ তৈরি হবে। এজন্য একটি সুস্থ রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে এবং যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে। অনেক সময় দেখা যায় ভেতরের দ্বন্দ্ব শক্তি প্রদর্শনের মাধ্যমে মেটানোর চেষ্টা করা হয়, যা পরবর্তীতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই যে কোনো মতপার্থক্য আলোচনার মাধ্যমেই সমাধান করা উত্তম। দুর্নীতি বন্ধ করতে হবে। অনেক সময় বিপ্লবের পর নতুন শাসকেরাও পুরনো শাসকের মতো দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এতে সাধারণ জনগণের আস্থা নষ্ট হয়, আর সেই সুযোগে শত্রুরা ষড়যন্ত্র করতে শুরু করে। তাই সরকারের সব কাজ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। যদি সব ক্ষমতা কয়েকজন নেতার হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে একটা সময় পর নেতৃত্ব সংকট দেখা দিতে পারে। তাই তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। দক্ষ প্রশাসক তৈরি করা এবং বিকল্প নেতৃত্ব গড়ে তোলা জরুরি। গণ অভ্যুত্থানের পর সবথেকে বড় চ্যালেঞ্জ হলো দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করা। জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। যতক্ষণ দেশ এক থাকবে, বাইরের কেউ সহজে নাক গলাতে পারবে না। কিন্তু যদি দলগুলোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, তাহলে বিদেশি শক্তি সুযোগ নিতে চেষ্টা করবে। শক্তিশালী গোয়েন্দা সংস্থা গড়ে তুলতে হবে। দেশি ও বিদেশি ষড়যন্ত্র রুখতে হলে আগে থেকেই তাদের পরিকল্পনা ধরে ফেলতে হবে। এজন্য একটি দক্ষ গোয়েন্দা বাহিনী থাকা জরুরি, যারা আগেভাগেই এসব ষড়যন্ত্রের তথ্য সংগ্রহ করতে পারবে এবং প্রতিরোধ গড়ে তুলতে পারবে। স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে। যদি কোনো একটি পরাশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে হয়, তাহলে তারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। তাই ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে হবে। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে। যদি দেশ ঋণের ফাঁদে পড়ে বা বিদেশি শক্তির উপর নির্ভরশীল হয়ে যায়, তাহলে বিদেশি শক্তিগুলো সহজেই রাজনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে। এজন্য দেশীয় শিল্প, কৃষি ও ব্যবসাকে শক্তিশালী করতে হবে। সঠিক তথ্য প্রচার করতে হবে।
অনেক সময় বিদেশি প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ে, যা জনগণকে বিভ্রান্ত করে। তাই সরকারকে স্বচ্ছভাবে তথ্য প্রকাশ করতে হবে, যেন জনগণ সঠিক খবর জানতে পারে। নতুন রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে সবাইকে সম্পৃক্ত করে গণ অভ্যুত্থানের সময়টার মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। অভ্যুত্থানের পর একটি সুসংগঠিত রাজনৈতিক দল তৈরি করা জরুরি। তা না হলে বিপ্লব দীর্ঘস্থায়ী হবে না। দলের উদ্দেশ্য ও নীতি স্পষ্ট থাকতে হবে। শুধু ক্ষমতা দখলের জন্য দল গঠন করলে তা বেশি দিন টিকবে না। দলের লক্ষ্য কী হবে, কিভাবে দেশ পরিচালিত হবে, এ বিষয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও সংগঠন বিস্তৃত করতে হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক দল সফল হতে পারে না। তাই নতুন রাজনৈতিক দলে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণদেরও সম্পৃক্ত করতে হবে। নতুন প্রজন্মের উদ্যম ও নতুন ভাবনা দলকে আরও শক্তিশালী করবে। দলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। যদি দলের মধ্যেই স্বৈরাচারী মনোভাব তৈরি হয়, তাহলে সেটা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হবে। জনগণের জন্য বাস্তবসম্মত নীতিমালা তৈরি করতে হবে। জনগণ এমন এক নেতৃত্ব চায় যারা তাদের সমস্যার সমাধান করবে, যারা তাদের অধিকার নিশ্চিত করবে, যারা সমাজ থেকে বৈষম্য দূর করবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাই শুধু বক্তৃতা দিয়ে নয়, বাস্তব উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। যে কোনো বিপ্লব সফল করা এবং দীর্ঘস্থায়ী করতে হলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া খুবই জরুরি। বিভিন্ন দেশে হওয়া বিপ্লবগুলোর দিকে তাকালে দেখা যায়, অনেক বিপ্লব শুরুতে সফল হলেও পরে নিজেদের ভুলের কারণে ব্যর্থ হয়ে গেছে। আবার কিছু বিপ্লব সফল হয়েছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আসুন জেনে নিই পৃথিবীর ইতিহাসে কিছু বিখ্যাত বিপ্লবগুলোর পরবর্তী সময়টা কেমন ছিল। 1 নম্বর ফরাসি বিপ্লব, 1779 সাল। ফ্রান্সের জনগণ রাজাকে উৎখাত করেছিল কারণ তারা স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের স্বপ্ন দেখেছিল। কিন্তু ক্ষমতা পাওয়ার পর বিপ্লবীরা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে, একদল আরেক দলকে অবিশ্বাস করতে শুরু করে এবং অনেক নেতা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। ফলে দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত একনায়ক নেপোলিয়ন পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা হলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। মত পার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ক্ষমতার জন্য পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকতে হবে। আমরা আরও একটি গণ অভ্যুত্থানের দিকে যদি তাকাই, তা হলো রুশ বিপ্লব, 1917 সাল। রাশিয়ায় জারের শাসনের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করেছিল। তারা কমিউনিজম প্রতিষ্ঠা করেছিল, যেখানে সবার অধিকার সমান হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল নতুন শাসকেরাও আগের শাসকের মতো একনায়কতন্ত্র চালু করলো। ফলে জনগণের স্বাধীনতা কমে গেল। অনেক মানুষ গোপনে অত্যাচারিত হতে থাকলো, যে কারণে সাধারণ মানুষের জীবন খুব একটা ভালো হয়নি। এটা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা হলো শুধু সরকার বদলালেই হবে না, মানুষের জীবনমান উন্নত করতে হবে। নতুন শাসন ব্যবস্থা যেন আগের মতো দমনমূলক না হয় তা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণ আবার ক্ষুব্ধ হয়ে উঠবে। আমরা আরও একটা গণ অভ্যুত্থানের দিকে যদি তাকাই, তা হলো আরব বসন্ত, 2010 থেকে 2012। আরব দেশগুলোতে একের পর এক গণ অভ্যুত্থান হয়েছিল, যেখানে বহু স্বৈরশাসক ক্ষমতা হারিয়েছে। কিন্তু সমস্যা হলো, বিদ্রোহীরা ক্ষমতা দখল করার পর তারা কি করবে সেটা নিয়ে তাদের কোনো রোডম্যাপ ছিল না। ফলে অনেক দেশ বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। যেমন লিবিয়া, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে এখনও গৃহযুদ্ধ চলছে। এটা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, বিপ্লবের পরপরই একটি স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। সরকার কিভাবে চলবে, আইন কানুন কি হবে সেটা আগে থেকেই ঠিক করতে হবে। বিশৃঙ্খলা হলে জনগণ কষ্ট পাবে এবং বিপ্লব ব্যর্থ হবে। আমরা আরও একটা গণ অভ্যুত্থানের দিকে যদি তাকাই, তা হলো দক্ষিণ আফ্রিকা, 1994 সাল। নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটালেন, তখন তিনি প্রতিশোধের পথে হাঁটেননি। যারা আগে শ্বেতাঙ্গদের পক্ষে ছিল তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার দিকে মনোযোগ দিলেন। ফলাফল যেটা হলো, দক্ষিণ আফ্রিকা গৃহযুদ্ধের দিকে না গিয়ে শান্তিপূর্ণভাবে উন্নতির পথে হাঁটল। আমরা আরও একটা গণ অভ্যুত্থানের দিকে যদি তাকাই, তা হলো ভেনেজুয়েলা, 1999 সাল। ভেনেজুয়েলায় একসময় বিপ্লব হয়েছিল, যেখানে জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হলেও নতুন নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। অর্থনীতির অবস্থা খারাপ হতে থাকে, যে কারণে এখন সেখানে মুদ্রাস্ফীতি এত বেশি যে সাধারণ মানুষ খাবারও কিনতে পারছে না।
এটা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, দুর্নীতি হলে জনগণের আস্থা নষ্ট হয়। শাসকেরা যদি দুর্নীতিতে লিপ্ত হয় তাহলে জনগণ তাদের বিরুদ্ধে চলে যায়। ভালো প্রশাসন নিশ্চিত করতে হবে যাতে বিপ্লবের অর্জন নষ্ট না হয়। আমরা আরও একটা গণ অভ্যুত্থানের দিকে যদি তাকাই তা হলো চীনা বিপ্লব, 1949 সাল। মাও সেতুং যখন চীনের বিপ্লব করলেন তখন শুধুমাত্র তিনি সরকার বদলের কথা ভাবেননি, তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিলেন। কিভাবে দেশকে স্বাবলম্বী করা হবে, কিভাবে শিল্পায়ন করা হবে, কিভাবে শিক্ষার উন্নতি করা হবে, যে কারণে চীন আজ ধীরে ধীরে শক্তিশালী অর্থনীতি ও রাষ্ট্র হিসেবে গড়ে উঠল। আমরা এ ঘটনা থেকে যে শিক্ষা নিতে পারি, সাময়িক পরিকল্পনার পরিবর্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা জরুরি। বিপ্লবের অর্জন ধরে রাখতে হলে অর্থনীতি, শিক্ষা ও শিল্পের দিকে নজর দিতে হবে। শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে দেশ গড়া সম্ভব নয়। দেশ গড়তে হলে সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হবে। যে কোনো বিপ্লব তখনই সফল হয় যখন জনগণ মনে করে তারা সত্যিই ভালো কিছু পেয়েছে। যদি দেখা যায় নতুন সরকার পুরনো শাসকের মতোই আচরণ করছে, তাহলে জনগণ তাদের উপর থেকে আস্থা হারাবে। তাই ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো জনগণের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। বিদেশি শক্তির চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, নইলে অন্যরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। নতুন শাসকেরা যেন পুরনো শাসকের মতো ভুল না করে। পরিশেষে আমরা এতটুকুই বলতে পারি, ইতিহাস আমাদের দেখিয়েছে, ইতিহাস আমাদের শিখিয়েছে, শুধু সরকার বদলানোই যথেষ্ট নয়। বিপ্লবের পর কিভাবে দেশ চলবে সেটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা জরুরি। নিজেদের মধ্যে ঝগড়া না করে ঐক্য বজায় রাখতে হবে, প্রতিশোধের রাজনীতি বাদ দিতে হবে এবং জনগণের জীবন মান উন্নত করতে হবে। যদি এসব শিক্ষা কাজে লাগানো যায় তাহলে একটি বিপ্লব সত্যিকার অর্থে সফল হতে পারে। সবার প্রতি শুভকামনা রেখে আমার ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।